আজ আপনি একজন পরীক্ষার্থী কিন্তু আগামী দিনে আপনি সেই ভবিষ্যতের মাস্টারমশাই যার ক্লাসরুমে বসে হাজার হাজার ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখবে আর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ হলো এসএলএসটি পরীক্ষা। তাই আজ নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন যা আপনার প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে দেবে। তাহলে চলুন আমার ভবিষ্যতের মাস্টার বন্ধুরা আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি রাবার চাষ হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি রাবার চাষ হয়? সেটি হয়ে যাবে আলিপুরদুয়ারে। তাহলে আলিপুরদুয়ারে কিন্তু সব থেকে বেশি রাবার চাষ হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তিনি ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। তাহলে জি.ভি. মাভালাঙ্কার তিনি কিন্তু লোকসভার প্রথম স্পিকার ছিলেন। এই যে পাশে তোমরা ফটোও দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? সেটি হয়ে যাবে গঙ্গা। তাহলে আমার মাস্টার ভাইয়েরা বোনেরা এটা মনে রাখতে হবে, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা এবং গঙ্গা কত কিলোমিটার ভারতের ভিতরে প্রবাহিত হয়েছে সেটা অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে দিও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরের ওজোন গ্যাস দেখা যায়? তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস দেখা যায়? সেটি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাস দেখা যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিখ্যাত মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? বিখ্যাত মহাবোধি মন্দির, এই যে পাশে তোমরা সুন্দর ফটোটি দেখতে পাচ্ছ, এই বিখ্যাত মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? এই বিখ্যাত মহাবোধি মন্দির কিন্তু বিহারে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সেটি হয়ে যাবে ব্যাঙ্গালোর। তাহলে ব্যাঙ্গালোরকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? সেটি হয়ে যাবে ১৯১৩ সালে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সেটি হয়ে যাবে ৫ই জুলাই। ৫ই জুলাই কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি? এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সেটা কি? লিভার বা যকৃৎ। তাহলে আমার মাস্টার ভাইয়েরা বোনেরা, মানুষের দেহের সবথেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ বা লিভার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? এটা আমরা সকলেই জানি, ডক্টর বি আর আম্বেদকরকে। তাহলে ডক্টর বি আর আম্বেদকরকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তাহলে আমার মাস্টার ভাইরা বোনেরা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? সেটি হয়ে যাবে ১৯১৯ সালে। তাহলে ১৯১৯ সালে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সেটি হয়ে যাবে ১৫২৬ সালে। তাহলে ১৫২৬ সালে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধটি হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সেটি হয়ে যাবে আলিপুরদুয়ার। তাহলে আলিপুরদুয়ারে কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সেটি হয়ে যাবে সিপিইউ। তাহলে সিপিইউর ফুল ফর্ম কি? সিপিইউর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সেটি হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ভিটামিনের নাম নিয়ে প্রচুর প্রশ্ন আসে। তাই আমি প্রতিটা ভিটামিন এবং তাদের মানে ভিটামিন দিয়ে একটা টোটাল ডিটেইলস ক্লাস করিয়ে দেব। তোমরা সেই ক্লাসের লিংক কিন্তু নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আগামী কাল কি পরশুদিনের ভিতরে তোমরা এই ক্লাসটি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? সেটি হয়ে যাবে ১৮৮৫ সালে। তাহলে মনে রাখবে আমার মাস্টার ভাইরা বোনেরা, ১৮৮৫ সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেন? কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রদ করেন? তিনি হয়ে যাবেন লর্ড উইলিয়াম বেন্টিক। এই যে এই মহান ব্যক্তি যার নাম হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক, তিনি কিন্তু সতীদাহ প্রথা বন্ধ করেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সেটি হয়ে যাবে ভাগীরথী। তাহলে মনে রাখবে, ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে ভাগীরথী। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? সেটি কিন্তু ৩,০০,০০০ কিলোমিটার। তাহলে মনে রাখবে, আলোর গতিবেগ কিন্তু ৩,০০,০০০ কিলোমিটার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত? তাহলে আমার মাস্টার ভাইরা বোনেরা, সুন্দরবন কত সালে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা হয়েছে? সেটি হয়ে যাবে ১৯৮৯ সালে। তাহলে ১৯৮৯ সালে কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সুন্দরবন ঘোষিত হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন? তিনি হয়ে যাবেন কৌটিল্য। তাহলে কৌটিল্যকে আমরা আরেকটা নামেও জেনে থাকি যার নাম হচ্ছে চাণক্য। চাণক্য আর কৌটিল্য কিন্তু দুজনেই এক। তাই তোমাদের ইয়েতে অপশনে যদি কোনদিন চাণক্য থেকে থাকে তাহলে তোমরা সেটাকেও রাইট দিয়ে আসলে তোমাদের উত্তরটা একদম সঠিক হবে। তাহলে অর্থশাস্ত্রের গ্রন্থটি কে রচনা করেন? তিনি হয়ে যাবেন কৌটিল্য। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন রাজাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? তাহলে মাস্টার ভাইয়েরা বোনেরা, কোন রাজাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? তাড়াতাড়ি আমাকে কমেন্টে জানিয়ে দাও তো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে,
ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদয় হয়? তাহলে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদয় হয়? সেটি হয়ে যাবে অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশে কিন্তু ভারতের প্রথম সূর্য উদিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনীর নাম কি? সৌরভ গাঙ্গুলী যাকে আমরা কলকাতার দাদা বলে মানে থাকি। তাহলে সেই সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনীর নাম কি? সেই সৌরভ গাঙ্গুলীর আত্মজীবনীর নাম হচ্ছে "এ সেঞ্চুরি ইজ নট ইনাফ"। তাহলে "এ সেঞ্চুরি ইজ নট ইনাফ" এটি কিন্তু তার আত্মজীবনীর নাম। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? বন্ধুরা এখন কিন্তু সেটি 0 হয়ে গেছে। আগে কিন্তু 2 থেকে 6 জন ছিল। ঠিক আছে? কেন 0 হয়েছে? কারণ বর্তমানে এই নিয়মটি বাতিল করা হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি? সেটি হয়ে যাবে বিউটেন বা প্রোপেন। বিউটেন ও প্রোপেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হাজারদুয়ারি প্রাসাদ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? হাজারদুয়ারি প্রাসাদ তোমরা সকলেই গেছো বোধহয়। নবাবের প্রাসাদ সেটি হচ্ছে মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? তিনি হয়ে যাবেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এই যে এই মহান ব্যক্তি তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন অনুচ্ছেদ বা আর্টিকেল অনুযায়ী ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়? কোন অনুচ্ছেদ বা আর্টিকেল অনুযায়ী ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়? সেটি হয়ে যাবে ৩৫২ নম্বর। তো ৩৫২ নম্বর আর্টিকেলে কিন্তু এই জাতীয় জরুরি অবস্থার কথা বলা রয়েছে। পরবর্তী আমি এই অনুচ্ছেদ নিয়ে টোটাল একটা ক্লাস করিয়ে দিয়েছি। নিচে ডেসক্রিপশন কিন্তু লিংক পেয়ে যাবেন। অবশ্যই দেখে নিও। ভীষণ উপকার হবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? তিনি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে এই যে এই মহান ব্যক্তি তার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ইনি কিন্তু মহাত্মা গান্ধীর একজন রাজনৈতিক গুরু ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা মঙ্গল গ্রহকে। তাহলে মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? সেটি হয়ে যাবে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু পর্যায় সারণীর প্রথম মৌল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? মুক্তক উপনিষদ থেকে। তাহলে মুক্তক উপনিষদ থেকে কিন্তু এই সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি? ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবথেকে বেশি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা কেরালা। তাহলে কেরালাতে সাক্ষরতার হার কিন্তু সবথেকে বেশি ২০১১ র আদমশুমারি অনুসারে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কিন্তু মেছো বিড়াল। বাঘ না, বাঘ হচ্ছে ভারতের। আর পশ্চিমবঙ্গের হচ্ছে মেছো বিড়াল। মিয়াও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, প্রথম এশিয়াটিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়াটিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটি হয়ে যাবে নতুন দিল্লি। তাহলে নতুন দিল্লিতে কিন্তু ১৯৫১ সালে তোমার হচ্ছে এশিয়াটিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পেনিসিলিন কে আবিষ্কার করেন? এই যে হচ্ছে পেনিসিলিন, ঠিক আছে? পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কিন্তু আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি? সেটি হয়ে যাবে ভারতরত্ন। ভারতের রত্ন, তাই না? ভারতরত্ন হচ্ছে ভারতের সবথেকে সর্বোচ্চ নাগরিক সম্মান। তোমরা যদি ভালো কাজ করো, তোমরা আগামী দিনে মাস্টার হবে। মাস্টার মশাই হয়ে যদি তোমরা ভালোভাবে পড়াতে পারো, নিজের কর্তব্যকে যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমরাও কিন্তু এই পেতে পারো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ডুরান্ডো কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সেটি কিন্তু বন্ধুরা ফুটবলের সাথে যুক্ত। মনে রাখবে ডুরান্ডো কাপ ফুটবলের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? সেটি হয়ে যাবে সান্দাকফু। তাহলে সান্দাকফু কিন্তু পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এটি কত মিটার উঁচু? এটি হচ্ছে ৩৬৩৬ মিটার উঁচু। মনে রাখবে ৩৬৩৬ মিটার উঁচু। বন্ধুরা ক্লাসটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন শহরকে গোলাপী শহর বলা হয়? ভারতের কোন শহরকে গোলাপী শহর বলা হয়? সেটি হয়ে যাবে জয়পুরকে। তাহলে জয়পুরকে কিন্তু গোলাপী শহর বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেন? তাহলে কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেন? সেটি হয়ে যাবে ৬৫ বছর বয়সে। তাহলে ৬৫ বছর বয়সে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি অবসর নেন। কাদম্বিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে? কাদম্বিনী কাব্যগ্রন্থের রচয়িতা কে? কাদম্বিনী কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন বাণভট্ট। বাণভট্ট কিন্তু কাদম্বিনী কাব্যগ্রন্থের রচয়িতা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহার করা হয়? রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এইসবে ঠান্ডা করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? সেটি হয়ে যাবে ফ্রেয়ন।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? এই যে শুষ্ক বরফ বা ড্রাই আইস আসলে কি? হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড হচ্ছে শুষ্ক বরফ বা ড্রাই আইস। এগুলো পরবর্তী প্রশ্নটি হচ্ছে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? সেটি হয়ে যাবে ১৭৫৭ সালে। তাহলে মাস্টার ভাইয়েরা ১৭৫৭ সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO এর ফুল ফর্ম হচ্ছে বন্ধুরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটি কিন্তু জেনেভা। জেনেভা কোথায় অবস্থিত? জেনেভা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। মনে রাখবে জেনেভাতে কিন্তু এই WHO এর সদর দপ্তর অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে নীল দর্পণ নাটকের রচয়িতা কে? নীল দর্পণ নাটকের রচয়িতা কে? তিনি হয়ে যাবেন দীনবন্ধু মিশ্র। তাহলে দীনবন্ধু মিশ্র কিন্তু এই নীল দর্পণ নাটকটি রচিত করেছেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? দেখবা ৳৫০০ নোট, ৳১০০০ নোট তো এখন ব্যান্ড হয়ে গেছে। মানে যতগুলো নোট আছে, কারেন্সি আছে ভারতের সেই সবগুলোতে লেখা থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যত ব্যাংক দেখছো SBI বলো, অ্যাক্সিস বলো, বিভিন্ন ধরনের যত ব্যাংক রয়েছে সব কিন্তু এই রিজার্ভ ব্যাংক বা RBI এর অন্তর্গত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? সেটি কিন্তু বন্ধুরা এডিস মশা। মনে রাখবে এডিস মশা চেনার উপায় এরা খুবই ছোট হয় আর এদের গায়ে কিন্তু এরকম সাদা কালো জেব্রার গায়ে যেমন থাকে তেমন দেওয়া। ঠিক আছে? এই মশা দেখলেই দুমদাম পিটিয়ে দেবে। বুঝলে তো? তাহলে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? সেটি হয়ে যাবে এডিস মশা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বন্ধুরা বুল অ্যান্ড বিয়ার শব্দটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? বুল অ্যান্ড বিয়ার শব্দটি হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত। তাহলে শেয়ার বাজার যারা করে তারা কিন্তু এই বুল আর এই হচ্ছে বিয়ার এই দুটো জিনিসকে ভীষণভাবে গুরুত্ব দেয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়? সেটি পুরুলিয়া। আমি ঠিক বলছি তো বন্ধুরা? পুরুলিয়াতে হয়তো? তোমরা যারা পুরুলিয়া থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতীয় সংবিধানের মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা ১১টি। ১১টি মৌলিক কর্তব্য কিন্তু এই ভারতীয় সংবিধানে রয়েছে। আমি মৌলিক কর্তব্য নিয়ে একটা ডিটেইল ক্লাস করিয়ে দিয়েছি। নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। সেখান থেকে চাইলে তোমরা দেখতে পারো। তোমাদের অনেক হেল্প হতে পারে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ রয়েছে? গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ রয়েছে? সেটি কিন্তু বন্ধুরা ঋগ্বেদে। তাহলে ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্রটি উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত তঞ্চন বা কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে কোন ভিটামিন? সেটি হয়ে যাবে ভিটামিন কে। তাহলে মনে রাখবে ভিটামিন কে কিন্তু রক্ত তঞ্চন, তঞ্চনের অর্থই হচ্ছে জমাট বাঁধা। ঠিক আছে? রক্ত তঞ্চনে সাহায্য করে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? এত সহজ কোয়েশ্চেনও কিন্তু বন্ধুরা তোমাদের পরীক্ষাতে মানে বিগত বছরে এসেছে। এইজন্য আমি এটা রেখেছি। ঠিক আছে? পরবর্তী প্রশ্নটি এটির উত্তর হয়ে যাবে ৮ মিনিট ২০ সেকেন্ড। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ কি? এটি আমার মাস্টার ভাইয়েরা বোনেরা তোমরা কমেন্ট করে জানাবে যে তরাই শব্দের অর্থ কি? আচ্ছা বেশ আমিই বলে দিচ্ছি। স্যাঁতসেঁতে অঞ্চল। তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে অঞ্চল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সেটি হয়ে যাবে বন্ধুরা আহমেদাবাদকে। তাহলে আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে লোকসভায় বিরোধী দলের নেতা হতে গেলে কত শতাংশ আসন পেতে হয়? লোকসভায় বিরোধী দলের নেতা হতে গেলে কত শতাংশ আসন পেতে হয়? সেটি কিন্তু বন্ধুরা ১০%। ১০% আসন যদি তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি লোকসভায় বিরোধী দলের নেতা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানবদেহের সবথেকে ছোট হাড় কোনটি? মানবদেহের সবথেকে ছোট হাড় কোনটি? সেটি কিন্তু হয়ে যাবে বন্ধুরা স্টেপিস। তাহলে স্টেপিস কিন্তু মানবদেহের সবথেকে ছোট হাড়। তা অনেকেই হয়তো দেখোনি। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দাঁড়াও ১ সেকেন্ড। এই যে, এটি কিন্তু হচ্ছে স্টেপিস। ঠিক আছে? এটা কিন্তু কানের ভিতরে থাকে, হ্যাঁ? এই যে এই পজিশনটাতে থাকে। এটা হচ্ছে স্টেপিস এই পজিশনটা। তাহলে স্টেপিস হচ্ছে কানের হাড়। সবথেকে ছোট হাড় আরকি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিশ্ব মানবিক দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবিক দিবস বা হিউম্যান রাইটস ডে কবে পালিত হয়? সেটি হয়ে যাবে ১০ই ডিসেম্বর। মনে রাখবে বিশ্ব মানবিক দিবস ১০ই ডিসেম্বর। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আজাদ হিন্দ ফোর্স কোথায় গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফোর্স কোথায় গঠিত হয়েছিল? সেটি হয়ে যাবে সিঙ্গাপুরে। এবং বলো তো আজাদ হিন্দ ফোর্সের নেতৃত্ব কে দেন? অবশ্যই কমেন্টে জানিও। ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের সবথেকে প্রাচীন পর্বতমালা কোনটি? সেটি হবে আরাবল্লী পর্বতমালা। তাহলে আরাবল্লী পর্বতমালা কিন্তু সবথেকে প্রাচীন পর্বতমালা।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিন্তু বন্ধুরা অসমে অবস্থিত। তাহলে আসামে কিন্তু কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত এবং কেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান খুব গুরুত্বপূর্ণ? কারণ এখানে এক সিংহওয়ালা গন্ডার দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ডিআর ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? তাহলে ডিআরডিও এর সদর দপ্তর কোথায়? এটি হয়ে যাবে বন্ধুরা নতুন দিল্লি। তাহলে নতুন দিল্লিতে কিন্তু ডিআরডিও এর সদর দপ্তর রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সাধারণ লবণের রাসায়নিক নাম। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? সেটি কিন্তু বন্ধুরা এন, ছোট হাতের এ, ক্যাপিটাল সি আর ছোট হাতের এল, NaCl। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের কোন রাজ্যে সবথেকে দীর্ঘ উপকূল রয়েছে? ভারতের কোন রাজ্যে সবথেকে দীর্ঘ উপকূল রয়েছে? সেটি হয়ে যাবে বন্ধুরা গুজরাটে। তাহলে গুজরাটে কিন্তু সবথেকে দীর্ঘ উপকূল রয়েছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রথম নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল? প্রথম নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল? সেটি কিন্তু বন্ধুরা ১৯০১ সালে। মনে রাখবে প্রথম নোবেল পুরস্কার ১৯০১ সালে দেওয়া হয়েছিল। আমাদের আমাদের অন্তিম এবং শেষ প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? সেটি হয়ে যাবে শিলিগুড়ি। শিলিগুড়িকে কিন্তু আ প পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তাহলে আমার প্রিয় ভবিষ্যতের মাস্টার ভাইয়েরা, বোনেরা, এই ছিল সেরা ৭০ টি জিকে/জিএস কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ। তাই চাইলে ভিডিওটিকে আরেকবার রিপিট করে দেখো এবং যদি এই ভিডিওটি তোমার উপকারে লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তোমাদের পরীক্ষা অনেক, অনেক শুভকামনা রইলো। তাহলে আজকের মতো জয় হিন্দ, জয় ভারত।